এটা কি অন্য চ্যাপ্টার? এটা সেম চ্যাপ্টারের আর একটা নিয়মের অঙ্ক, ঠিক আছে? আচ্ছা। ওকে, আমি শুরু করলাম। এটা হচ্ছে ডাবল অ্যাকাউন্টের আর একটা পার্ট, যার নাম হচ্ছে রিপ্লেসমেন্ট। বলেছিলাম প্রতি বছরই এখান থেকে অঙ্ক আসে 10 মার্কের করে। তো ঠিক আছে, আমরা অঙ্ক করি। মানে আগে সূত্রটা বুঝছি, তারপরে অঙ্ক। রিপ্লেসমেন্ট মানে কি আমি লিখে দিয়েছি, কি নাম? প্রতিস্থাপন। প্রতিস্থাপন। প্রতিস্থাপন বলতে কে কি বোঝেন? পুনরায় আচ্ছা, স্থাপন করাকে বসানো। পুনরায় স্থাপন করা বলতে একটু ক্লিয়ার করে বললে ভালো হবে। না ভাই, পুনরায় স্থাপন না, যে নতুন কিছু বসানোটাই তো হতে পারে প্রতিস্থাপন। মুক্তা, জি ভাই। বলেন ওইটা একটু ক্লিয়ার করে বলেন, দেখি কি বলতে চাচ্ছিলেন পুনরায় স্থাপন বলতে। নতুন করে কোনো কিছু স্থাপন করা, মানে একবার স্থাপন হয়ে সেখানে নতুন করে আবার স্থাপন করানো হয়, এরকম কিছুকে। যাক, মানে বলাটা হচ্ছিল কিন্তু সম্পূর্ণ হলো না, এই জন্য জিজ্ঞাসা করলাম। যাই হোক, মনে করেন আপনার বাসায় একটা পড়ার টেবিল আছে। ওই পড়ার টেবিলটা অনেক দিন আগে তৈরি করা, প্রায় 10-15 বছর হয়ে গেছে, এখন সেটা পুরনো হয়ে গেছে। এখন আপনি কি চাচ্ছেন যে ওইটা যেহেতু নষ্ট হয়ে গেছে, ওইটা ওখান থেকে তুলে ফেলে আমি ওই জায়গাটা আর একটা নতুন টেবিল বানাবো বা বসাবো, ঠিক আছে? কিন্তু সেটা হতে পারে তার থেকে উন্নত মানের হতে পারে, ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনাকে টেবিলের জায়গায় টেবিলই বসাইতে হবে। এইটা হলো রিপ্লেসমেন্ট, কথা ঠিক আছে? রিপ্লেসমেন্ট মানে একটা তুলে আর একটা বসানো, একই জিনিস কিন্তু উন্নত মানের হতে পারে, সেটা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? হ্যাঁ। ও আচ্ছা ভাই। ওকে, তো এখানে রিপ্লেসমেন্টের অঙ্কে আমাদের করণীয় বিষয় কি কি আছে? মাত্র 5টা জিনিস, এবং খুবই সহজ 5টা জিনিস। এক নম্বর হচ্ছে এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট। মানে আমি যে নতুন যে অ্যাসেটটা বসাবো বলছি, সেইটার এস্টিমেটেড কস্ট। এস্টিমেটেড কস্ট মানে হলো আনুমানিক মূল্য বা ব্যয়, বা ভবিষ্যৎ যে ব্যয়টা হবে সেইটা, ঠিক আছে? অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড, জার্নাল আর লেজার। লেজার করতে হয় মাত্র 2টা, একটা হচ্ছে নিউ অ্যাসেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট। তো করণীয় বিষয় মাত্র এই 5টা জিনিস, সেটা আমরা একটু মনে রাখবো। তো এর মধ্য থেকে আমাদের 2টা ওয়ার্কিং একটু, এই যে যেহেতু 5টা আছে, এর থেকে 2 এবং 3 নাম্বার এর সূত্র আমি নিচে লিখে দিচ্ছি। 2 নাম্বারের সূত্র হচ্ছে ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট। এটার সূত্র কি দেখবেন, আমি একটু পরে যেটা বলবো সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে, আগে একটু দেখেন। এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট, ওই যে উপরে বলছিলাম না এস্টিমেট কস্ট অফ নিউ অ্যাসেট, ওই টাকাটা জি ভাই। থেকে আমি মাইনাস করব ইউজ অফ ম্যাটেরিয়াল আর সেল অফ ম্যাটেরিয়াল। ইউজ অফ ম্যাটেরিয়াল আর কি সেল অফ সেলস অফ ম্যাটেরিয়াল, মেটেরিয়াল। এই দুটো বিয়োগ করলেই আমি পেয়ে যাবো হচ্ছে অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট। 2 নাম্বার চলে অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড। তো 2 নাম্বার বের করার নিয়ম হচ্ছে ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট চার্জ ক্যাপিটাল অ্যাকাউন্ট, অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড। প্রথমে অ্যাকচুয়াল কস্ট অফ নিউ অ্যাসেট, মানে ওই যে নতুন যে অ্যাসেটটা আমি বসাবো বলছি তার অ্যাকচুয়াল কস্ট, আর আগে কি বলছিলাম এখানে এস্টিমেটেড কস্ট, তাই না? তার মানে হ্যাঁ। ওই নিউ অ্যাসেটের একটা হচ্ছে এস্টিমেটেড মানে আনুমানিক মূল্য, বা মানে ভবিষ্যতের যে ব্যয়টা হতে পারে, এটা আমাদের অনুমান করা, অনুমান নির্ভর। আর অ্যাকচুয়াল কস্ট মানে কি প্রকৃতপক্ষে যে ব্যয়টা হয়েছে, তাই না? হ্যাঁ। তাহলে এই অ্যাকচুয়াল কস্ট থেকে ওই এস্টিমেট কস্টটা মাইনাস করতে হবে, এটা হলো অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড এর টাকা বেরোবে, ঠিক আছে? তাহলে 2 এবং 3 আমি সূত্র লিখে দিলাম, সূত্রটা মুখস্থ হয়ে যাবে এখনই, জাস্ট আমি উদাহরণটা দেওয়ার পর। এখন কথা হচ্ছে জার্নাল আর লেজার করতে হবে, এইটাই মূলত তোমার অঙ্ক, কিন্তু এই অঙ্কটা নির্ভর করবে উপরে 3টা ওয়ার্কিং এর উপর। কার উপরে? উপর চিন্তা আপনার উপর। এই 3টা হচ্ছে ওয়ার্কিং। দেখবেন যখন আমি অঙ্ক করব তখন রিকোয়ারমেন্টে গিয়ে দেখতে পাবো জার্নাল চাইছে, অথবা জার্নাল আর লেজার দুটোই চাইছে, কথা ঠিক আছে? কখনো বলবে না যে এস্টিমেট কস্ট অফ নিউ অ্যাসেট বের করেন,
অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ বের করেন বা অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট বের করেন, এরকম কিছু বলবে না। কি বলবে? হয় বলবে জার্নাল করেন, না হয় কি বলবে? লেজার। লেজার। ওকে, তো যেটা চাবে আমরা সেটাই করব। যদি লেজার চাই তাহলে অবশ্যই জার্নাল করে আনতে হবে, তাই কি না? হ্যাঁ। জি ভাই। ওকে, তো এক কথায় যদি 5 নাম্বারটা রিকোয়ারমেন্টে বলে তাহলে উপরের 4টা ওয়ার্কিং, যদি হ্যাঁ, 4 নাম্বারটা যা রিকোয়ারমেন্টে বলে তাহলে উপরে 3টা 3টে ওয়ার্কিং। ওয়ার্কিং, কিন্তু 5 নাম্বার করা লাগবে না। ঠিক আছে? জি ভাই। ওকে, এটা হচ্ছে বোঝানোর বিষয় ছিল। ওকে, এখন দুইটা যেহেতু বলেছি, এখন তাহলে বাকি থাকলো কোনটা কোনটা বলার, এইটা বলতে হবে আর জার্নাল লেজার। তো জার্নাল লেজার যেহেতু রিকোয়ারমেন্টের বিষয়টা পরে বুঝাবো, তাহলে আমার এই জিনিসটা একটু বুঝাইতে হবে, কারণ এই জিনিসটা কোনো সূত্র আমি এখানে লিখে দেইনি, দিয়েছি নাকি? না। না, ওকে, সেট। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই টাইপের অঙ্ক মানে রিপ্লেসমেন্ট, যেটা আমি বাংলায় বুঝালাম, ঠিক সেই কথাটা যে আমাদের পুরাতন একটা মনে করেন আমি যদি বলি বিল্ডিং, আমার একটা বিল্ডিং ছিল 20 বছর আগে নির্মাণ করা ছিল, আমি ওই বিল্ডিংটা ভেঙে ওখানে আর একটা নতুন বিল্ডিং নির্মাণ করতে চাচ্ছি। এখানে যদি নতুন বিল্ডিং নির্মাণ করি, সেটা আগে মনে করেন একতলা ছিল বা টিন শেড ছিল, এখন সেটা ভেঙে আমি 5তলা করব, এটাও হতে পারে রিপ্লেসমেন্ট। কথা কি ক্লিয়ার? হ্যাঁ। জি ভাই। মানে উন্নত মানের হতে পারে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু সেখানে বিল্ডিং এর জায়গায় বিল্ডিংই বসাতে হবে। বিল্ডিং এর জায়গায় কিন্তু আমি বিল্ডিং ভেঙে সেখানে আমি অন্য কিছু করতে পারবো না, ঠিক আছে? তাহলে রিপ্লেসমেন্ট হবে না। তো ঠিক আছে, আমরা রিপ্লেসমেন্টের এই অঙ্ক করতে গেলে মনে রাখতে হবে, বা এই ধরনের অঙ্কে আমাদের 5টা তথ্যের উপর নির্ভরশীল। কয়টা তথ্য? 5টা তথ্য। এই 5টা তথ্য আমার অঙ্কে দেওয়া আছে কিনা এটা আগে অঙ্ক পড়ে আমাকে বুঝতে হবে। যদি কোনো একটা দেওয়া না থাকে তাহলে সেইটা আমাকে বের করে নিতে বের হবে। করতে। তো মনে রাখতে হবে সেই 5টা তথ্যের মধ্যে এই এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট ওইটা একটা। কি বললাম? এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট। ইনফ্যাক্ট এই যে 2 এবং 3 নাম্বার ওয়ার্কিং করার জন্য যে তথ্যগুলো আমার লাগবে, যে স্টার দেওয়ার যে মানগুলো লাগবে, এই প্রত্যেকটাই সেই 5টা তথ্যের মধ্যে। দেখেন, এস্টিমেট কস্ট অফ নিউ অ্যাসেট ছিল, ইউজ অফ ম্যাটেরিয়াল ছিল, সেল অফ ম্যাটেরিয়াল ছিল, আবার অ্যাকচুয়াল কস্ট ছিল, এস্টিমেট কস্ট ছিল। তো এখানে একটা জিনিস 2বার ব্যবহৃত হয়েছে, সেটা কোনটা? এস্টিমেটেড কস্ট, এস্টিমেটেড। তাই না? তাহলে হ্যাঁ। এখানে আমি অলরেডি 4টার নাম জেনে গেছি, সেটা কোনটা কোনটা? এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট, অ্যাকচুয়াল কস্ট অফ নিউ অ্যাসেট, আর ইউজ অফ ম্যাটেরিয়াল, সেল অফ ম্যাটেরিয়াল। এগুলো কি জিনিস আমি বুঝাচ্ছি। এর বাইরে আর একটা জিনিস থাকবে, সেটা হলো অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড অ্যাসেট। এর বাইরে আর একটা নাম কি বললাম? অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড অ্যাসেট। তাহলে আমি যে বললাম আমার অঙ্কে মোট 5টা তথ্য আছে কিনা এটা পড়ে দেখতে হবে। তাহলে সেই 5টা তথ্য যে কি কি সেই নামগুলো আমি বলেছি, আমি একটু দেখি কোথাও লিখেছিলাম কিনা আগে অঙ্ক করানোর সময়, যদি লিখে থাকি সেইটা আমি একটু, এই যে দেখেন, যে 5টা তথ্যের কথা বললাম সেই 5টা তথ্য এইটা না, দেখেন তো, এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট, অ্যাকচুয়াল কস্ট অফ নিউ অ্যাসেট, হ্যাঁ অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড অ্যাসেট, ইউজ অফ ম্যাটেরিয়াল, আর এটা কি? ওকে, ওকে, এই 5টা তথ্য আমার অঙ্কে আছে কিনা আমরা আগে পড়ে তারপরে বের করব। ঠিক আছে? যদি হ্যাঁ। না জি ভাই। থাকে তাহলে সেটা আমরা বের করার চেষ্টা করব। তো পরে মনে করে রাখবেন দেব। আমি যেটা বলছি, এখানে হলুদ কালার করা যেটা আছে এইটা হচ্ছে পুরাতন বিল্ডিং এর কথা। আর যেটা বললাম যে এই 5টার মধ্যে দেওয়া থাকবে না কোনটা, মনে রাখতে হবে, দেওয়া থাকবে না হচ্ছে এস্টিমেট কস্ট অফ নিউ অ্যাসেট। কোনটা থাকবে না? নিউ অ্যাসেট। যদি দেওয়া থাকে তাহলে তো কোনো সমস্যা নেই নাকি? না। কিন্তু যদি দেওয়া না থাকে তাহলেই সমস্যা, তার মানে সেটা বের করতে হবে। এই জন্য আমরা এই অঙ্কের শুরুতে এখানে করণীয় বিষয় লিখে আসছি যে এই 5টা জিনিস আমাদের রিকোয়ারমেন্টে করতে হবে। তার মধ্যে প্রথম 3টা অলওয়েজ ওয়ার্কিংস, কিন্তু যদি 1 নম্বরে যে এস্টিমেট কস্ট অফ নিউ অ্যাসেট অঙ্কে দেওয়া থাকে তাহলে ওইটা তোর করা লাগলো না, তাই না? জি ভাইয়া। কিন্তু 2 এবং 3 অলওয়েজ আমার করতে হবে, এবং 2 এবং 3 করার জন্য কি সূত্র এটা আমি লিখে দিলাম, এটা আমি অলরেডি আলোচনা করেছি মাত্র, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। ওকে, তাহলে আমরা এবার অঙ্কে চলেই যাই। এখন
আমি একটু উদাহরণ দিব, উদাহরণ দিলে আপনি বুঝবেন। হ্যাঁ, সবাই শুনবেন মনোযোগ দিয়ে। মনে করেন, আমার কথা বলি, আমার পুরাতন একটা বিল্ডিং করা ছিল, এখান থেকে মনে করেন 20-25 বছর আগে। আমি কিছু ফিগার বলবো, সেই ফিগার গুলো আমি এই অঙ্কের এইখানে লিখবো। হ্যাঁ, এই 5টা তথ্যের এখানে। মনে করেন আমি একটা বিল্ডিং করেছিলাম 25 বছর আগে বা 20 বছর আগে। যখন আমি করেছিলাম তখন এটার নাম ছিল অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড অ্যাসেট। অ্যাকচুয়াল কস্ট অফ কি? ওল্ড অ্যাসেট। ওল্ড অ্যাসেট। হ্যাঁ, এখন আমি অ্যাসেট লিখেছি, অ্যাসেটের জায়গায় অ্যাসেটের যে নামটা থাকবে সেটা লিখতে হবে। আমি যদি বিল্ডিং থাকে বিল্ডিং লিখবো, যদি আমার রেলওয়ে স্টেশন থাকে রেলওয়ে স্টেশন লিখবো, যদি আমার কোনো যন্ত্রপাতি থাকে যন্ত্রপাতি লিখবো, তাই না বিষয়টা? জি ভাই। জি ভাই। তাহলে অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড অ্যাসেট, আমি মনে করেন ওই যে বিল্ডিংটা নির্মাণ করেছিলাম, মনে করেন আমি 10 লক্ষ টাকা দিয়ে নির্মাণ করছিলাম। ক টাকা দিয়ে নির্মাণ করছিলাম? 10 10 লক্ষ লক্ষ টাকা টাকা। দিয়ে। 10 লক্ষ টাকা। এখন 20-25 বছর পরে এসে আমি ওইটা ভাঙতে চাচ্ছি, ভেঙে আমি ওইখানে আর একটা বিল্ডিং করতে চাচ্ছি। সেটা আমি 2 তলা করব না 3 তলা করব, সেটা এখন আমি অনুমান করব যে আমি এততলা করতে চাই, 2 তলা বা 1 তলা করতে চাই। এততলা করতে গেলে আমার কত টাকা ব্যয় হতে পারে? বিল্ডিং নির্মাণ করার আগে আমার এই চিন্তা করতে হবে কি হবে না, বলেন তো? হবে। হবে। জি কারণ ভাই। আমি চিন্তা না করি তাহলে আমার কাছে হয়তোবা মনে করেন টাকা নাই, আমি বিল্ডিং করতে নেমে গেলাম, তাহলে তো আমার বিল্ডিং করা হবে না। এই জন্য আগে না। আমাকে আইডিয়া নিতে হবে যে আমি 2 তলা করতে গেলে কত টাকা লাগতে পারে বা 3 তলা করতে গেলে কত টাকা লাগতে পারে। সেই অনুযায়ী আমি কি করব? সামনে আগাবো, তাই না বিষয়টা? জি ভাই। হ্যাঁ। তো এইটা আমি যখন চিন্তা করলাম যে আমি ওই বিল্ডিংটা নতুন করে করব, তাহলে তখন আমি লিখবো কি এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট, মানে আনুমানিক ব্যয় ধরলাম 40 লক্ষ টাকা। আমি নতুন করে বিল্ডিং নির্মাণ করতে গেলে কয় টাকা ব্যয় হতে পারে? 40 আনুমানিক লক্ষ টাকা। 40 লক্ষ টাকা ধরলাম। আনুমানিক এটা চিন্তা করলাম, মানে মোটামুটি বাজার যাচাই বাছাই করে আমি দেখলাম 40 লক্ষ টাকা ব্যয় হতে পারে। জি ভাই। কিন্তু আমি যখন নির্মাণ কাজ শেষ করলাম তখন দেখলাম যে আমার লাগছে 50 লাখ টাকা। কত টাকা লাগছে? 50 50 লাখ লাখ টাকা। টাকা। তাহলে যখন নির্মাণ কাজ শেষ করলাম তখন তো আমি অলরেডি জেনে গেছি যে আমার এই বিল্ডিং এর পিছনে কয় টাকা ব্যয় হয়েছে। এই জন্য হ্যাঁ, এটার জেনে নাম গেছি। অ্যাকচুয়াল কস্ট অফ নিউ অ্যাসেট। এটার নাম কি তাহলে? অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কস্ট। কস্ট অফ নিউ অ্যাসেট। তাহলে আপনারা কি বুঝতেছেন যে কি নামে কিভাবে থাকলে আমরা এই 5টা নামে অভিহিত করব? জি ভাই। জি ভাই। ওকে, এরপরে আরো 2টা আছে, সে দুটো আমি একটু বুঝাই। মনে করেন আমি যে পুরাতন বিল্ডিংটা ভেঙে ফেললাম, ওই বিল্ডিংটা ভাঙার পরে ওখান থেকে কিছু ইট এবং রড আমি কি বেরোবে। নতুন বিল্ডিং করার সময় কি কাজে লাগাতে পারবো? হ্যাঁ, পারবো। কারণ কিছু ইট আছে, মনে করেন ইটগুলো আমি খোয়া বানালাম, খোয়া বানিয়ে ঢালাইয়ের কাজ করলাম, পারবো না? জি হ্যাঁ। ভাই। রাইট। তাহলে এই যে কিছু ম্যাটেরিয়াল আমি ব্যবহার করতে পারলাম, এটাকে বলে ইউজ অফ ইউজ অফ ম্যাটেরিয়াল। এটা কি বলে? ম্যাটেরিয়ালস। মনে ইউজ অফ করেন আমি ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়াল ব্যবহার করছি, মনে করেন আমি 50,000 টাকার। কত টাকার ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারছি? যে ম্যাটেরিয়াল গুলো 50,000 ব্যবহার টাকা। করছি তার মূল্য ছিল 50,000 টাকা, রাইট? হুম। এখন বাকিটা। আর বাদ বাকি যেগুলো ছিল আমার, ওই ভাঙার পরে যে স্তূপগুলো ছিল, কিছু খোয়া বা ভাঙা ইট বা কিছু মানে ওয়েস্ট যে লোহাগুলো থাকে যেমন রড যেগুলো, ওগুলো আমি কি করব জি বলেন ভাই। তো? রূপসা বিক্রি নদীতে করে ফেলে দেবো। দিব? করে দিব। বিক্রি করো। রাইট, ওগুলো বিক্রি করে দিব। এইটাকে বলে সেল অফ ম্যাটেরিয়াল। এটাকে কি বলে? সেল অফ সেলস অফ ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়াল। তাহলে এই সেলস অফ ম্যাটেরিয়াল আমি মনে করেন পাইলাম কত? সে মনে করেন যে 20,000 টাকা। কত টাকা পাইলাম? 20,000। 20,000। তাহলে এবার আমাকে বলেন, আপনি কি বুঝছেন যে আমার এই 5টা তথ্য অঙ্কে থেকে নিতে হবে? এখন কি দেখে আমি বুঝবো যে যে এই 5টা তথ্য এটা বুঝবো? হ্যাঁ জি ভাই। ভাই। তাহলে একটা অঙ্ক পড়ি। হ্যাঁ ভাই, করো। হ্যাঁ। ওকে ওকে, জাস্ট দেখেন এই অঙ্কটা, এই যে 5 নম্বর অঙ্ক দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ ভাই, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, অঙ্ক কিন্তু মূলত এইটুক, অঙ্ক কিন্তু মূলত এইটুক, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ।
আর নিচের একটু কিন্তু আমি জাস্ট আপনাদের ওই যে পাঁচটা এক্সট্রা। তথ্য তার মধ্যে কোনটা আছে আর কোনটা নেই জাস্ট আমি এখন লেখাবো, ঠিক আছে? আমি এগুলো মুছে দিই। ভাইয়া ভাইয়া ওই যে এই অধ্যায়টাতে বলেন। 3 ধরনের রেলওয়ে ইলেকট্রিক আর হলো এই রিপ্লেসমেন্ট, তাই তো? বুঝিনি, আবার বলেন। মানে এই অধ্যায় কি তাহলে 3 ধরনের অঙ্ক, ওই যে আগে করালেন রেলওয়ে তিন ধরনের? আর আচ্ছা, 3 ধরনের অঙ্ক না, 2 ধরনের অঙ্ক। আগের গুলো রিকোয়ারমেন্ট সেম না? কোম্পানি আলাদা হলে রিকোয়ারমেন্ট সেম ছিল না? হ্যাঁ মানে রেলওয়ে আর ইলেকট্রিক এই দুইটা তাহলে ওইটা ছিল। 1 নাম্বার, তাহলে ওটা একই রকম অঙ্ক, ঠিক আছে? আর এইটা আর রিপ্লেসমেন্ট। হ্যাঁ, এটা রিপ্লেসমেন্টের অঙ্ক। আচ্ছা তো যেটা বলছিলাম, তাহলে অঙ্কটা পড়ি। আমরা সেই 5টা নাম লিখে নিলাম যে 5টা তথ্য আমার অঙ্ক থেকে বের করে নিতে হবে, ঠিক আছে? জি ভাই। ওকে, প্রথম থেকে। অ্যান ওল্ড রেলওয়ে স্টেশন, সম্পদের নাম এখন কি? রেলওয়ে রেলওয়ে স্টেশন। স্টেশন। তাহলে স্টেশন, রেলওয়ে স্টেশন, তাহলে আমি স্টেশনটাই নিই। আমার এখন সম্পদের নাম হবে নিউ স্টেশন। নিউ কি হবে? স্টেশন। স্টেশন। নিউ স্টেশন। স্টেশন, কথা কি বুঝতে পারছি? জি জি ভাইয়া। ভাই। এখন কিন্তু আমি আর অ্যাসেট বলবো না, কারণ অ্যাসেটের আমি নাম পেয়ে গেছি। তাহলে আমি কেন অ্যাসেট অ্যাসেট বলবো, ঠিক আছে? হ্যাঁ। জি ভাইয়া। ওকে, তাহলে আমি যদি এখানে এবার পড়া শুরু করি, আপনারা কিন্তু আমার সঙ্গে একটু দেখবেন যে আসলে কার ভ্যালু আছে কার ভ্যালু নাই। তাহলে পড়ি। অ্যান ওল্ড রেলওয়ে স্টেশন হ্যাড টু বি রিপ্লেস বাই নিউ ওয়ান। একটা পুরাতন রেলওয়ে স্টেশন নতুনের দ্বারা কি হয়েছে? রিপ্লেসড হয়েছে, তাই তো? তো দ্য নিউ স্টেশন উড কস্ট। আচ্ছা, আমরা মানে বর্তমান থাকি যে ভবিষ্যতে নিয়ে কথা বলতেছি, হ্যাঁ? দ্য নিউ স্টেশন উড কস্ট 80 লক্ষ টাকা। বলছে নতুন স্টেশনের ব্যয় হবে কত টাকা? 80 80 লক্ষ লক্ষ টাকা। টাকা। আর তাহলে এখানে বলছিল যে একটা নতুন স্টেশন নির্মাণ করা হবে পুরাতনের জায়গায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। পুরাতন জায়গায়। ওকে, তাহলে বলছে দ্য নিউ স্টেশন উড কস্ট 80 লক্ষ টাকা, নতুন স্টেশনের ব্যয় হবে 80 লক্ষ টাকা। তাহলে এটা কিসের টাকা? এস্টিমেটেড যদি কস্ট অফ সিদ্ধান্ত নিউ স্টেশন। আপনারা স্টেশন। আপনারা বলতে চাইলেন এস্টিমেটেড কস্ট, মানে ভবিষ্যৎ কথা বলছে এই জন্য, তাই তো? আচ্ছা, আমি হ্যাঁ। লিখলাম জি ভাই। এস্টিমেটেড কস্টের টাকা, আপনাদের কথা মতো লিখলাম। তারপরে যাই। হোয়ার অ্যাজ, যেখানে ওল্ড। দ্য ওল্ড ওয়ান হ্যাড কস্ট অনলি টাকা 20 লক্ষ, 20,000। যেখানে পুরাতনটার 20। ব্যয় ছিল মাত্র 20 লক্ষ টাকা। তাহলে এটা কিসের টাকা? ভাইয়া এই যে ওল্ড ওল্ড কস্ট অ্যাসেট। ওল্ড স্টেশন। অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি বসালাম অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড স্টেশন। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই, কারণ হলো ওল্ড এর নাম তো একবারই ব্যবহার হয়েছে, তাই না? ওকে, এখন একটু কথা বলি যে এই যে দুটো আমরা লিখলাম, একটা আছে ওল্ড এর অ্যাকচুয়াল আর একটা আছে নিউ এর এস্টিমেটেড, নিউ এর এটা বলছি না? এস্টিমেটেড। হুম। জি ভাই। জি ভাইয়া। তাহলে এইটা আসলেই ঠিক ধরছে কিনা এটা একটু বুঝতে হবে। যদি এইটুকু বুঝতে পারি, আর ছোট একটা লাইন আছে হলুদ কালার করা, ওইটা বুঝলেই আমি অঙ্ক পেরে যাব। এইখানে কথাটা বলছে দ্য নিউ স্টেশন উড কস্ট 80 লক্ষ টাকা, হোয়ার এজ দ্য ওল্ড ওয়ান হ্যাড কস্ট অনলি টাকা 20 লাখ। এই লাইনটা পুরো একসঙ্গে পড়তে হবে, যে নতুন স্টেশনের ব্যয় হবে 80 লক্ষ টাকা, যেখানে পুরাতনটার ব্যয় হয়েছিল মাত্র 20 লাখ টাকা। কথা বুঝছেন নাকি না? জি ভাই। আচ্ছা, আমি যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, মনে করেন পার্থ আর মনে করেন দীপ, দুইটা ছেলে। আমি দুইজনকে বললাম যে তোমরা আমাকে একটা অঙ্ক করে দাও। আমি পার্থকে দিলাম অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর একটা অঙ্ক, আর দীপুকে দিলাম মনে করেন যে আমি ইনভেস্টমেন্টের একটা ছোট একটা অঙ্ক, যে মনে করেন যে আপনাদের কমন স্টক ভ্যালুয়েশনের অধ্যায় আছে না? জি ভাই, আছে কমন মনে হয়। স্টক ভ্যালুয়েশন আছে না? আচ্ছা, যাই হোক, মনে করেন ইনভেস্টমেন্টের একটা অঙ্ক দিলেন আর আমার এই অ্যাডভান্স অ্যাকাউন্টের একটা অঙ্ক, দুইজনকে দুইটা দিলাম। এখন আমি বললাম কে কত আগে করে দিতে পারে। এইটা কি কোনো প্রতিযোগিতা হলো, বলেন তো?
না, কেন হলো না? দুজন কারণ তো দুটো আলাদা আলাদা। কারণ প্রতিযোগিতা হতে হলে একই রকম কাজ আমি দুজনকে দিব, তাহলেই হবে প্রতিযোগিতা, তাই না? হ্যাঁ জি ভাই। ভাই, সমস্যা হইতে হবে। তার মানে আমি দুইজনকেই বলবো অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর অঙ্ক করতে, অথবা দুইজনকে বলবো ইনভেস্টমেন্টের অঙ্ক করতে। তখন দেখবো যে কে আগে করতে পারে, তাহলে তাদের দক্ষতা আমি যাচাই করতে পারবো। এখন যদি মনে করেন আমি একটা দৌড় প্রতিযোগিতা অ্যারেঞ্জ করি, বললাম একটা ছেলে আর একটা মেয়ে দৌড়াবে, কে ফার্স্ট হয় দেখবো, এটা কি কোনো প্রতিযোগিতা হবে? নো। না। প্রতিযোগিতা হতে গেলে হয় দুইজন ছেলেকেই আমাকে প্রতিযোগিতায় নামাইতে হবে, অথবা দুইজন মেয়েকে নামাইতে হবে, তাই তো? তাহলেই জি ভাই। আমরা অ্যাকচুয়াল প্রতিযোগিতাটা বলতে পারবো। তো এই জায়গাটায় যে মিনিংটা বলছে বলছে কি, যে নতুনটার ব্যয় হবে ৮০ লক্ষ টাকা, যেখানে পুরাতনটার ব্যয় হয়েছিল মাত্র ২০ লাখ টাকা। তাহলে এই দুটো হলো সেম জিনিস না? যে পুরাতনটার ব্যয় হচ্ছে ২০ লাখ, সেখানে নতুনটার ব্যয় হবে ৮০ লাখ। আচ্ছা বলেন তো, পুরাতনের এই ২০ লাখ টাকা কি নাম ব্যবহার করছেন আপনারা? অ্যাকচুয়াল না? অ্যাকচুয়াল সংখ্যা। তাহলে তাহলে তো ৮০ লাখ টাকা নতুনেরও অ্যাকচুয়াল হওয়ার কথা, নতুনের এস্টিমেটেড হলো কেন? কারণ আমি তো তুলনা করছি, এই তুলনাটা তো সমজাতীয় হবে, তাহলে ভিন্ন হয়ে গেল কেন? আমার কথা বুঝছেন নাকি না বোঝেন নাই? ভাই আবার একটু বলেন। এখানে বলতেছে যে নতুনটার ব্যয় হবে ৮০ লক্ষ টাকা, যেখানে পুরাতনটার ব্যয় হয়েছিল ২০ লাখ টাকা। তা আপনি বলছেন পুরাতনটা হচ্ছে অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল না? তাই বললেন না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে ৮০ লাখ টাকা তো নতুনটারও অ্যাকচুয়াল হওয়ার কথা, এস্টিমেটেড কেন হবে? তাহলে এটা তুলনা হলো না তাহলে আর। না, তুলনা কথা হলো না। বুঝছেন? জি তাহলে ভাই। তুলনা করতে গেলে আমাকে সমজাতীয় জিনিস নিয়ে আলোচনা করতে হবে। তাহলে আমার যদি এই ২০ লক্ষ টাকা পুরাতনের অ্যাকচুয়াল হয়, তাহলে এই ৮০ লক্ষ টাকা নতুনের অ্যাকচুয়াল। কথা কি বোঝাতে পারছি? জি ভাই। ওকে, আর একটু ক্লিয়ার করি, আর একটু ক্লিয়ার হচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, যদি আপনাকে কেউ বলে যে পার্থ, তুমি কালকে অমুক জায়গায় আমার সঙ্গে দেখা করতে পারবা, তো পার্থ বলল যে মেবি পারতেও পারি, যদি সুযোগ হয়, যদি সময় হয়। এই মেবি মেবি মানে কি? হতেও পারে আবার নাও হতে পারে। মানে একটা সম্ভাবনা, তাই না? হ্যাঁ। কিন্তু সে জোর দিয়ে কিন্তু বলতে পারতেছে না যে আমি যাবই, এটা কিন্তু বলতেছে না, বলতেছে? না। না, কিন্তু কিন্তু সে যদি মেয়ের পরে বি না বলে আই মে গো দেয়ার, আমি সেখানে যাবই, এটা যদি বলতো, হুম। মেয়ে বলতো, তার মানে সেটা জোর দেয়া বলতো, মানে আমি যাবই নাকি, ওটা হবেই, এটা না বিষয়টা? হতে পারে। হ্যাঁ। আর যখনই একটা বি লাগাবেন তখনই সেটা সম্ভাবনা তৈরি হবে। ঠিক আছে বিষয়টা? জি ভাই। তাহলে মেয়ের পরিবর্তে আমি যদি উইল বলি, তাহলে মে আর উইল কি একই জিনিস না? মে ভবিষ্যতে। আর উইল, এই যে উইল, তারপরে শ্যাল, এগুলো কিন্তু সবই ফিউচারের প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনাইটের ফর্ম, ঠিক আছে? এখন যদি আমরা, হ্যাঁ, এইগুলোরে ভি2 করি, মানে ভি1 থেকে ভি2 করি, তাহলে উইলের জায়গায় বসে উড, মেয়ের হবে। জায়গায় মাইট, শ্যালের জায়গায় শুড, ক্যানের জায়গায় Could। কুড, তাই না বিষয়টা? জি ভাই। তাহলে আমি মে বি বলছিলাম, সেখানে যদি মাইট বি বলি, তাহলে এটাও তো একই রকম জিনিস, এটা সম্ভাবনা বোঝাবে। কিন্তু এই যে মাইটের জায়গায় যদি আমি উড বলি, তাহলে উডের পরে যদি বি লাগাই তখনই হবে সম্ভাবনা, মানে এটা হতে পারে। কিন্তু যদি উড বলি, তার মানে এটা হবেই, মানে ওইটাই হচ্ছে প্রকৃত। কথা কি বোঝাতে পারছি? জি ভাই, জি ভাই। এইবার তাহলে তাহলে যখনই আমি এই উডটার পাশে, এখানে একটা উড ছিল, এই উডের পাশে একটা বি লাগাবো, তখনই এটা সম্ভাবনা বোঝাবে। সম্ভাবনা মানে কি, ওই যে ভবিষ্যতে হতে পারে, আমার আনুমানিক বোঝাবে তখন। আমি বললাম না এস্টিমেটেড কস্ট মানে আনুমানিক ব্যয়, জি ভাই। তার মানে উড বি বললে তখন সেটা আনুমানিক বোঝাতো। কথা কি ক্লিয়ার? হ্যাঁ। এবার উড বলছে মানে কি, এটা তার আনুমানিক থাকলো না, তার মানে এটা নির্দিষ্ট করে বললো যে এটাই হবে। তার মানে হবে। এই ৮০ লক্ষ টাকা এস্টিমেটেড না, এই ৮০ লক্ষ টাকা কিসের টাকা? অ্যাকচুয়াল। ওল্ড এর অ্যাকচুয়ালের অ্যাকচুয়াল, টাকা, ও না সরি, নিউ এর অ্যাকচুয়াল। নিউ এর অ্যাকচুয়াল। আপনার কি বুঝছেন বিষয়টা বলেন? জি ভাই।
আমি কি বিষয়টা বুঝাতে পারছি? জি ভাইয়া বলতে হবে ওকে, ওই তাহলে দুইটা উদাহরণ দিলাম যে তুলনা সবসময় সমজাতীয় জিনিসের মধ্যে হবে, আর একটা বললাম গ্রামেটিক্যাল ফর্মে। আপনারা যেটাই ভালো বোঝেন সেটাই। তাহলে দুইটার ভ্যালু পাইলাম। তারপরে আসেন, এরপরে বলছে এখান থেকে আমি একটু রেখে দিব, এখান থেকে আমি একটু রেখে দিব, এই যে পর্যন্ত, এই পুরোটাই আমি রেখে দিব। পুরোটাই আমি মনে করেন একটা কালার করে দিলাম। Shit, এই কালার দিতে হবে। পুরোটাই যদি আমি একটা কালারিং করি, বোঝা যায়? এই কালারটা জি এখানে ভাই। থাকলো, এইটুকু আমি পরে বুঝাই। এরপরে বলছে Old ওল্ড material. ম্যাটেরিয়াল ওর্থ টাকা 3,85,000 ওয়ার ইউজড ইন দ্য নিউ স্টেশন। নতুন স্টেশনে ওল্ড ম্যাটেরিয়াল থেকে কয় টাকা ব্যবহার করছি আমরা? 3,85,000। তাহলে ইউজ অফ ম্যাটেরিয়াল হচ্ছে 3,85,000। কত টাকা? 3,85,000। আর পরে বলছে কি সেল প্রসিড ম্যাটেরিয়াল ওয়ার টাকা 1,10,000। মানে সেল অফ ম্যাটেরিয়াল কত? 1,10,000। 1,10,000। এইবার বলছে দিস ম্যাটেরিয়াল ওয়ার অবটেইন বাই ডিসমেন্টলিং দ্য ওল্ড স্টেশন। এই যে এই ম্যাটেরিয়াল গুলো পাইছি কোন জায়গায়? এই যে বিক্রি করলাম আর ব্যবহার করলাম, এগুলো পাইছি কোন জায়গায়? ওল্ড Old স্টেশন যে station বিনষ্ট থেকে। করছিলাম সেখান থেকে, তাই তো? হ্যাঁ। ওকে, এই তো আমরা বুঝে গেছি। তাহলে মাঝখানের, তাহলে দেখেন মাঝখানের লাইনটা পড়তে হবে। আর এখানে কিসের মান আমি এখনো পাই নাই? Estimated cost of new estate. এস্টিমেটেড কস্টের মান আমি পাই নাই। তাহলে মাঝখানের লাইনটাকে বুঝাইনি, তারপর অঙ্ক শুরু করব। মাঝখানের লাইনটা বলতেছে কি যে এই যে পুরাতনের ব্যয় হয়েছিল কত টাকা বলেন তো? 20 লক্ষ টাকা। এই 20 লাখ টাকা আমি বলে দিলাম 20 লাখ টাকা ব্যয় হয়েছিল, এটা আমি মানবো না। মানে আমি বলে দিলাম যাকে, সে মানলো না। তাহলে সে মানবে কখন? যখন আমি বলবো এই 20 লাখ টাকার মধ্যে লেবার বাবদ এত টাকা ব্যয় হয়েছিল বা ম্যাটেরিয়াল কিনতে এত টাকা ব্যয় হয়েছিল, তখন আমি এটা মানবো। কথা কি বুঝাতে পারছি? ও, জি ভাই। আপনি বলে দিলেন আমার 20 লাখ টাকা ব্যয় হলো, সেটা তো কেউ মানলো না। কিন্তু যখন আপনি স্পেসিফিক দেয়া রূপ করে দিবেন আর ব্যাখ্যা দিয়ে দিবেন, তাহলে কিন্তু সবাই মানবে। এই যে মনে করেন যে প্রজেক্টের যে কাজগুলো হয়, সেই কাজগুলো কি, বা মনে করেন আপনি একটু একটা ট্যুরের আয়োজন করলেন স্থানীয়ভাবে, তা ট্যুরের টাকা উঠছে মনে করেন 10,000 টাকা, আপনার ট্যুরে গেলেন। এখন আপনি ট্যুরে কোন জায়গায় কি ব্যয় করছেন, পরিবহনে কত করছেন, খাওয়া দাওয়ায় কত করছেন, এটা যদি ব্যাখ্যাইতে না পারেন, আপনি বলে দিলেন যে 30,000 টাকা খরচ হয়েছে, এটা কি মানবে সবাই? না। তাহলে আমাকে প্রপার ব্যাখ্যা দিতে হবে। তাহলে বলতেছে যে এই যে ওল্ড যে 20 লক্ষ টাকা ব্যয় হয়েছে, এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যাটা হচ্ছে ম্যাটেরিয়াল ফর্মিং 3/8 অফ দ্য টোটাল এক্সপেন্ডিচার। এই যে টোটাল 20 লক্ষ টাকা ব্যয় হয়েছিল, তার মধ্যে ম্যাটেরিয়াল বাবদ কতটুকু ব্যয় হয়েছিল? 8/3 ভাগ। 3 8/3, অংশ। রাইট। এরপরে বলতেছে এন্ড লেবার কস্ট ফর দ্য রেস্ট, এবং লেবার কস্ট হচ্ছে বাকিটুকু। ঠিক আছে? তার মানে 20 জি ভাই। লাখের মধ্যে 8/3 ভাগ হয়েছিল ম্যাটেরিয়াল, আর Material। লেবার কটুক। তাহলে দেখেন ম্যাটেরিয়াল যদি 8/3 ভাগ হয়, আর লেবার যদি 8/4 কটুক থাকে, তাহলে 5 ভাগ না? 5 বার। হ্যাঁ। তাহলে ম্যাটেরিয়াল আর লেবারের একটা রেশিও কি 3:5 হয়? 3 বলেন। কি ভাইয়া হয়তো ওই জি ভাই। 3 ভাগ রাইট, 3/8:5/8। তার মানে নিচের 8টা আমি অমিট করে দিলে 3:5 থেকে যায় না? জি ভাই। ওকে, আমি রেশিও পেয়ে গেলাম। তার মানে এখন যদি আমি বলি যে 20 লাখ টাকার মধ্যে তন্নি বলেন তো ম্যাটেরিয়ালে ক টাকা ব্যয় হয়েছিল, আপনি তো ইজিলি বের করবেন। আপনি কি করবেন? 20 লাখ টাকা গুণ 3/8, তাই না? ওই যে 8 দিয়ে ভাগ দিব 3 দিয়ে গুণ। এই তো। আর যদি বলে লেবারের কস্ট কত, তখন 5 দিয়ে গুণ আর 8 দিয়ে ভাগ, তাই না বিষয়টা? জি ভাই। এই তো আপনারা বুঝে গেলেন। এবার আরেকটু কথা এখানে বলছে, সেই কথাটা এই হলুদ কালার করা আছে। এই হলুদ কালার কথাটা বলছে কি যে প্রাইস অফ ম্যাটেরিয়াল হ্যাভ ডাবল। মানে কি? আরেকটু পড়ি। Price of material have doubled and wages rate have gone up by 1.5 times since the old station was built.
এই যে এখান থেকে সিন্স দ্য ওল্ড স্টেশন ওয়াজ বিল্ট, তার মানে কি যে ওল্ড স্টেশন যখন নির্মিত হয়েছিল তখন থেকে আজকে পর্যন্ত, ঠিক আছে, মানে জি ভাই, যখন ওল্ড স্টেশন নির্মাণ হয়েছিল তখন থেকে আজকে পর্যন্ত কি হচ্ছে, প্রাইস অফ ম্যাটেরিয়াল হ্যাভ ডাবল, ম্যাটেরিয়ালের মূল্য কি হয়েছে, ডাবল হয়েছে। দ্বিগুণ ডাবল হয়েছে। হয়েছে, দ্বিগুণ হয়েছে। তার মানে আগে যদি 100 টাকা ম্যাটেরিয়ালের মূল্য থাকতো তাহলে এখন তার মূল্য কত? 200। 200 টাকা। সবাই কি বুঝছেন 100 টাকা থেকে কত হচ্ছে? 200। 200 টাকা। আচ্ছা, তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আগের মূল্য ছিল 100 টাকা, বর্তমান মূল্য কত? 200 টাকা, তাহলে আমি যদি বলি বৃদ্ধি পেল কত টাকা? 100 টাকা। 100। সবাই তো ক্লিয়ার বুঝছেন নাকি? হ্যাঁ। মুক্তা? হ্যাঁ, 200। ওকে, পরের টুকে একটু ওয়েজেসটা বুঝি। বলছে ওয়েজেস রেট হ্যাভ গন আপ বাই 1.5 টাইমস। কি বলছে? ওয়েজেস রেট হ্যাভ গন আপ বাই 1.5 টাইমস। 1.5 মানে হচ্ছে দেড়, আর টাইম মানে বার বা গুণ। তাহলে 1.5 টাইমস মানে কি? দেড় গুণ। কয় গুণ? 1.5 গুণ। গুণ। দেড় গুণ। আর এখানে এই গন আপ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। গন আপ মানে কি? বৃদ্ধি পাওয়া। তাহলে দেড় গুণ বাই মানে দ্বারা, দেড় গুণ দ্বারা বৃদ্ধি পাবে। তাহলে ওয়েজেস কত টাকা বৃদ্ধি পাইছে? কতটুকু বৃদ্ধি পাইছে? দেড় গুণ দ্বারা বৃদ্ধি পাইছে, ঠিক আছে। এখন জি যদি ভাই, আমি বলি আগে যদি ওয়েজেস 100 টাকা থাকতো তাহলে এখন বৃদ্ধি পেয়েছে কত? 1.5 গুণ। দেড় গুণ মানে কত টাকা? 50 টাকা বাড়বে। কত? দেড় গুণ মানে কত? 150 টাকা না? হ্যাঁ, 50 টাকা বাড়বে। 50 টাকা কেন? ভাই 150। ওই 50 টাকা তাই বলছি। আপনার না না, তাই বললে তো হবে না, ভালো করে আমার কথা শুনতে হবে আগে। আগে যদি 100 টাকা ব্যয় হতো, এখন দেড় গুণ দ্বারা বৃদ্ধি পাবে, তার মানে 150 টাকা দ্বারা বৃদ্ধি পাবে। তাহলে এখন বর্তমান মূল্য হবে ভাইয়া 250 টাকা। হ্যাঁ ভাইয়া। এখন কথা কি ক্লিয়ার এবার? হ্যাঁ, জি ভাইয়া। তাহলে ছিল 100, বৃদ্ধি পেল দেড় গুণ মানে 150, তাহলে টোটাল হলো কত? 250। বুঝতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ, এই হলো আমার কথা। তন্নি একটু এখন মিউট হও, লিঙ্ক তোমার শেষ লিঙ্ক হয়ে যাবে। আচ্ছা, লিঙ্ক লিঙ্ক শেষ হয়ে যাবে, আপনি একটা লিঙ্ক দিয়েন, আমরা অঙ্কটা করব, মাত্র 5 মিনিট লাগবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। ওকে, এখনই লিঙ্ক শেষ হয়ে যাবে।